আমাদের সহকর্মীরা থাকেন স্পট থেকে যাবতীয় আপডেট আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেন। কোন কোন সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চট করে দেখে নিই। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক, সিজার রয়েছেন অসীম, সুচরিতা এবং সোমা। প্রত্যেকেই স্বাগত, সুপ্রভাত। একে একে যাই। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। বাইরনের ধুলিয়ান এবং সাগরদিঘির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৭১ লক্ষ টাকা। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। বাইরনের বাড়ির পাশাপাশি বিড়ি কারখানা, হাসপাতালে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। নিশ্চয়ই মনে আছে আপনাদের বিধানসভা উপনির্বাচন সাগরদিঘি, সেখানে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন এই বাইরন বিশ্বাস। কয়েক মাসের মধ্যেই দল বদল করে তৃণমূল কংগ্রেসে যান তিনি। অতি সম্প্রতি রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিলেন এই বাইরন বিশ্বাসের দল বদল। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব কৌশিকের কাছে। কৌশিক, আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ জেলার আরেকজন বিধায়ক প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, তার বাড়ি থেকেও কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তিনি যুক্তি দিয়েছিলেন লেবার পেমেন্টের জন্য টাকা রাখা ছিল। বাইরনের বাড়ি থেকে ৭১ লাখ টাকা উদ্ধার হয়েছে, কি যুক্তি দিচ্ছেন বাইরন? দেখো, বাইরনের সাথে কথা বলা সম্ভব না হলেও তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলা সম্ভব হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু তারা সেই একই যুক্তি দিয়েছেন, যেমন মন্ত্রী জাকির হোসেন, প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন যে যুক্তি দিয়েছিলেন যে অসংগঠিত শ্রমিক, সেই ক্ষেত্রে টাকা রাখা থাকে বাড়িতে এবং সেই কারণে টাকা রাখা ছিল। তবে প্রায় ২০ ঘন্টা তল্লাশি চলে, ৭১ লাখ টাকা উদ্ধার হয় এবং সেই টাকা তার আয়কর দপ্তর আধিকারিকরা নিয়ে যান। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ৬টি হার্ড ডিস্ক এবং একটি ল্যাপটপও কিন্তু আয়কর দপ্তর আধিকারিকরা নিয়ে যান এবং বেশ কিছু নথি, প্রচুর সংখ্যক নথি নিয়ে যায়। তবে এই যে টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর, যদি প্রয়োজনীয় নথি তাদের আয়কর রিটার্ন যদি ঠিকঠাক জমা দেয় তাহলে হয়তো ফেরত পেতে পারেন। তবে সবথেকে বড় প্রশ্ন যে এই তৃণমূলের যে বিধায়ক বাইরন বিশ্বাস, তার বাড়িতে যে ম্যারাথন তল্লাশি চললো, তাহলে চলতি আয়কর বর্ষে অর্থাৎ চলতি বর্ষে যে আয়কর রিটার্নে জমা, সেখানে কিন্তু গোয়ারমিল রয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে ইনকাম ট্যাক্স সূত্রে। এবং পাশাপাশি তোমাকে জানাই রাখি যে ওর যে নতুন একটি কেমিক্যাল হাব হচ্ছে, সেই কেমিক্যাল হাবে মূলত প্রথম প্রশ্ন উঠে এসেছে এবং এই কেমিক্যাল হাবকে কেন্দ্র করে বিভিন্ন রকমভাবে টাকার একটা যে আয়কর রিটার্ন ভরার ক্ষেত্রে একটা গড়িমসি বা সেখানে একটা ফাঁকির একটা অভিযোগ উঠে আসছে। এবং পাশাপাশি ওর যে হাসপাতাল, স্কুল, সমস্ত ক্ষেত্রেই কিন্তু একদম প্রায় ১৮ ঘন্টা, কোনোটায় ২০ ঘন্টা তল্লাশি চলে। যে সর্বশেষ অবধি কিন্তু বাড়িতে তল্লাশি চলে, সেখান থেকে টাকা উদ্ধার হয়। পাশাপাশি নজর থাকবে কৌশিক, সঙ্গে থাকো। এদিকে বিচারপতি গাঙ্গুলির বাড়িতে এসএলএসটি চাকরি প্রার্থীরা। সুপার নিউমেরারি পোস্টের জটিলতায় নিয়োগ আটকে আছে ১,২৮০ জন চাকরি প্রার্থীর। চাকরি প্রার্থীদের ৪ প্রতিনিধির সঙ্গে কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজার, কি কথা বললেন তা তো জানবো, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, আমরা আদালতের দ্বারস্থ বা বিচারকের দ্বারস্থই বিচার চেয়ে, আর এখানে চাকরি প্রার্থীরা যাচ্ছেন বিচার নয় চাকরি চেয়ে। সিজার, একদমই, গতকাল আমি এই কথাটাই বলছিলাম যে কার্যত এ রাজ্য একের পর এক বেনজির ঘটনার সাক্ষী থাকছে। আমরা গত প্রায় ২ বছরও বেশি সময় ধরে দেখতে পাচ্ছি যে চাকরি প্রার্থীরা তারা দুর্নীতির প্রতিবাদ করে তারা রাস্তায় অবস্থান করছেন, তারা কখনো রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন যাতে তাদের চাকরি হয়, তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো আবেদন নিয়ে সরাসরি কোনো বিচারপতির বাড়ির সামনে পৌঁছে যাওয়া, এই ঘটনা কিন্তু এর আগে এ রাজ্য দেখেছে বলে মনে হয় না। এবং সেই অভিনব ঘটনাই কিন্তু আমরা গতকাল সন্ধ্যাবেলায় দেখলাম যে প্রায় ৫০ জন ২০১৬ সালের যারা এসএলএসটি কর্মশিক্ষা শারীরিক শিক্ষায়, তাদের দাবি হচ্ছে ২০২২-এর নভেম্বর মাসে তারা রেকমেন্ডেশন পেয়ে যান। এবার সুপার নিউমেরারি পোস্টের এগেনস্টেই তাদের এই রেকমেন্ডেশন হয়, কিন্তু পরবর্তীতে সুপার নিউমেরারি পোস্টের বিরুদ্ধে আদালতে মামলা হয়। মূলত নবম এবং দশমের যে নিয়োগ, সেই মামলা হওয়ায় তাদেরটাও আটকে যায়, যদিও তাদের দাবি যে নবম দশমের সঙ্গে তাদের কোনো যোগ নেই, তাদেরটা অকারণে আইনি জটিলতায় আটকে যায়। এই কথাটাই বিচারপতিকে তারা বোঝানোর চেষ্টা করেন। বিচারপতি এই গোটা যে প্রায় ৮ ঘন্টা ধরে এই ৪ প্রতিনিধির সঙ্গে কথা বলেন। প্রায় ৫০ জন চাকরি প্রার্থী এসেছিলেন, তাদের মধ্যে ৪ জনের সঙ্গে কথা বলেন, শিবানী কুইতি এবং রাজু দাস এদের সঙ্গে কথা বলেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেন, ২০০ বছর ধর্ণা দিলেও চাকরি হবে না। অর্থাৎ চাকরি পেতে গেলে যেখানে অনিয়ম হয়েছে, যেখানে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি শর্ট আউট করে বা দুর্নীতির জায়গা পেরিয়ে চাকরি পেতে গেলে, যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেতে গেলে আইনি পথেই যেতে হবে। এবং সেখানেই প্রশ্ন ওঠে যে এই বেকার যুবক যুবতীরা তারা এই বিপুল পরিমাণ আইনি লড়াইয়ের খরচ পাবেন কোথা থেকে। সেখান থেকেই বিচারপতি বলেন যে হাইকোর্টের একটি শাখা রয়েছে যেখানে
এক বিনামূল্যে আইনি লড়াই করার সাহায্য করা হয় এবং সেই সংক্রান্ত পরামর্শ দেন। এবং আমরা আচ্ছা। তারপরে বিচারপতির সঙ্গেও কথা বলেছিলাম, তার বক্তব্য খুব স্পষ্ট যে চাকরি তিনি দিতে পারবেন এই নিশ্চয়তা তিনি কখনোই দিতে পারেন না। তিনি একটাই পরামর্শ দিতে পারেন, যেহেতু তারা মনে করছেন তারা আইনি কোথাও জটিলতায় আটকে রয়েছেন, সেখানে আইনি পথে অর্থাৎ হাইকোর্টের মাধ্যমেই তাদের সেই আইনি জটিলতা কাটাতে হবে এবং আচ্ছা। সেই সংক্রান্ত পরামর্শই তিনি দিয়েছেন। এবং সব থেকে মজার বিষয় হলো, তুমি নিশ্চয়ই দেখেছো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি থেকে এই চাকরি প্রার্থীরাই তার পরে তাদের স্টপ ছিল বা পরে একদমই, destination ছিল একদমই। কুণাল ঘোষের বাড়ি। অর্থাৎ সার্বিকভাবে চাকরি প্রার্থীরা যে পোস্ট টু পিলার, অর্থাৎ কোন জায়গা তারা বাকি রাখছেন না চাকরি পাওয়ার জন্য, সেটাই কিন্তু কালকের এই মরিয়া মনোভাবটা প্রমাণ করলো। ধন্যবাদ সিজার, সঙ্গে থাকো। কুণাল ঘোষের বাড়িতে গেছিলেন চাকরি প্রার্থীরা, সিজার যে কথা বলছিল, কুণাল ঘোষের সঙ্গে দেখা হয়নি, ফোনে কথা বলেছেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের সঙ্গে মধ্যস্থতা করিয়েছিলেন এই কুণাল ঘোষ। কুণালের মধ্যস্থতাতেই শিক্ষা দপ্তরে বৈঠক হয়েছিল। চাকরি প্রার্থীরা ঠিক কি বলেছিলেন শোনাই একবার। সাথে 22 তারিখ বৈঠক আছে, সেই হিসেবে আমরা ওনার কাছে দাবি রাখছিলাম যে আমাদের নিয়ে তাহলে সমস্যাটা কবে মেটাবেন। উনি ফোনে কথা বললেন আমাদের সাথে, 22 তারিখ দেখা করবেন আমাদের সাথে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দুপুর 2টো। ফোনে কথা হয়েছে। ওনার যেটা বক্তব্য যে উনি সত্যি দুঃখ প্রকাশ করছে যে এই রাতে আমরা ওনার বাড়িতে এসেছি। উনি বললো আজকের আমাদের চলে যেতে, 22 তারিখ 2টোর সময় যে ওনার অফিস রয়েছে সেই অফিসে দেখা করবেন। উনি বললেন যে আজকে তো বিশেষ কারণে বাইরে আছে, তো 22 তারিখ আসতে বলল।